প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নদী গবেষক ও লেখক জনাব শেখ রোকন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সংবাদপত্রের শিরোনামগুলো যদি দেখি, আজকে বেশিরভাগ সংবাদপত্রের শিরোনামগুলো হচ্ছে কৃষকের স্বপ্ন ডুবেছে পানির নিচে, অর্থাৎ বোরো ফসলকে ঘিরে কৃষক যে সোনালী স্বপ্ন বুনেছিলেন চোখে, এই পাহাড়ি ঢল, অতিবৃষ্টি এর কারণে এরই মধ্যে তাদের সেই সোনালী স্বপ্নের ক্ষেত পানির নিচে ডুবে গেছে। কেউ দ্রুত ধান কাটতে গিয়েও সেখানে সফল হননি। অনেক কৃষক নিজের ফসল ডুবে যেতে দেখে ছুটে গেছেন নিজের ক্ষেতে, হাহাকার করছেন তারা। এমন সময় কৃষকদের এই যে সংকট সামনে আসছে এবং কৃষকদের এই সংকটকে ঘিরে দেশে যে খাদ্য নিয়ে যে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাকে সেই আশঙ্কাকে সামনে রেখে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে হাওরে কৃষকদেরকে সহযোগিতা দেওয়া হবে। এই পরিস্থিতি বিশ্লেষণকে নিয়ে আমরা আজকের আয়োজনটি শুরু করতে চাই আমাদের সম্মানিত আলোচক জনাব শেখ রোকনের সঙ্গে। এটা তো খুব দুঃখজনক এবং এটা উদ্বেগজনকও বটে, কারণ আপনি জানেন যে আমাদের যে 7টা জেলা হাওর অঞ্চল আছে, এইটা দেশের 1/5 ধান এখান থেকে আসে। আর বড় মৌসুমটা হচ্ছে আমাদের প্রধান মৌসুম ধানের। বাকি আউশ আমন্ত হয়, কিন্তু অল্প হয়। মূল উৎপাদনটা হয় আপনার এই সময়। এখন এই কৃষকরা যারা, এদের জন্য আরও বেশি করে এটা উদ্বেগজনক, কারণ তাদের সারা বছর একটা ফসলই হয়। দেশের অন্যান্য অঞ্চলে যদি আপনি আউশ আমন দিয়ে পূরণ করতে পারেন খানিকটা, কিন্তু হাওর অঞ্চলে বড় ছাড়া আর কোনো ধান হয় না, একটা ফসলই হয়। আর গত কয়েক বছরে একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে যে যারা চাষ করে এদের বড় অংশ, 70%, আমি একটা হিসাব দেখেছিলাম, যে তারা আসলে জমির মালিক না। তারা এটা চাষ করে মালিককে একটা নির্দিষ্ট অঙ্কের পরিমাণ ধান দিতে হয়। তার মানে যখন ডুবে গেল, তার তো নিজের সারা বছরের পরিশ্রম এবং বিনিয়োগ তো গেলই, একই সঙ্গে তাকে আবার ধান কিনে দিতে হবে জমির মালিককে। তো ফলে এই দুর্যোগটা খুব উদ্বেগজনক। আরেকটা জিনিস হলো যে প্রধানমন্ত্রী বলেছেন যে সেখানে কৃষকদের সহায়তা দেয়া হবে। এটা সাধুবাদযোগ্য, আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাই। কিন্তু মনে রাখতে হবে যে এই ধানটা তো শুধু কৃষকের ব্যক্তিগত না, বা জমির মালিকের না, মহাজনের না। এই ধানটা জাতীয় উৎপাদনের সঙ্গে যোগ হওয়ার কথা। আমাদের যে মোট জাতীয় উৎপাদন ধানের, যে আমাদের মজুদ থাকার কথা, যে খাদ্য নিরাপত্তা এর উপর ভিত্তি করে টেকসই থাকার কথা, সেখানে কিন্তু এই অভিঘাতটা লাগবে। তো এটা তো উদ্বেগ, এটা আমাদের কিভাবে সামলাবো আমাদের মনে রাখতে হবে। যদি ধান কম আসে, বড় ধান হাওর থেকে, তার মানে আমাদের খাদ্য আমদানি করতে হবে। তার মানে বৈদেশিক মুদ্রা ব্যবহারের প্রশ্ন আছে। আপনি জানেন যে এখন জ্বালানির কারণে বৈদেশিক মুদ্রা চাপের মধ্যে আছে। তো কেন এটা ঘটলো, সেটার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আপনার একটু প্রাকৃতিকভাবে আগাম হয়ে গেছে আমাদের এটাকে যে আকস্মিক বন্যা বলে বা ফ্লাশ ফ্লাড বলে, এইটা আরেকটু 1-2 সপ্তাহ পরে আসার কথা ছিল। সাধারণত তাই হয়। যেমন আপনি গত বছর দেখবেন যে আসেইনি, বা তার আগের বছর আরেকটু পরে এসছে, মে মাসের গোড়ার দিকে। এবার আমরা দেখলাম যে এপ্রিলের শেষ সপ্তাহে চলে আসছে এটা। তো সেদিক থেকে একটু আগে। আবার কৃষকের দিক থেকে প্রস্তুতিটা কম ছিল, কারণ হচ্ছে জ্বালানি সংকট। আপনি জানেন যে হাওর অঞ্চলে এখন হচ্ছে ধান কাটার জন্য, মাড়াইয়ের জন্য একটা মেকানাইজড পদ্ধতি চালু হয়েছে। মেশিন চালানো হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ লোকজন পাওয়া যায় না, একই সময় অনেক ধান কাটতে হয় যেহেতু জ্বালানি পাওয়া যাচ্ছিল না, ফলে একটু দেরি করতেছিল। যে একটু যদি আপনার পরিস্থিতিটা ভালো হয়, জ্বালানি সরবরাহ বাড়ে, যদি পাম্পের লাইন কমে, তাহলে তারা এটা কাটা শুরু করবে মেশিন দিয়ে, মাড়াইও শুরু করবে। আপনি দেখছেন অনেকগুলো ধান কৃষকরা স্তূপ করে রেখেছে মাড়াইয়ের জায়গায়, সেগুলোও ডুবে গেছে। তো এটা গেল একটা প্রস্তুতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে। আর ভৌগোলিক দিক থেকে যেটা সংকট, যে এই এখন যে বন্যাটা হচ্ছে, আকস্মিক বন্যা, এইটা ধান বা হাওর ডুবে যাওয়ার কথা না। নিয়ম হচ্ছে যে এই বন্যাটা নদী পথেই বেয়ে চলে যাবে। এটা এই সময় আপনি জানেন যে ওই মেঘালয়ে অনেক বৃষ্টিপাত হচ্ছিল, তো সেই পাহাড়ি ঢলগুলো নদী পথে এসে মেঘনা দিয়ে সাগরে চলে যাবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু যেহেতু উজানে ভারতীয় অংশে অনেক খনিজ খনন করা চলছে, বন উজাড়িকরণ চলছে, পাহাড় কাটা চলছে, সেগুলোর পলি ব্যাপকভাবে নেমে আসে পাহাড়ি, এই মনু, খোয়াই, ভোগাই, সোমেশ্বরী,
ধলাই এসব এই নদীগুলো দিয়ে সীমান্তবর্তী পাহাড়ি নদী। সীমান্তবর্তী পাহাড়ে হাওর অঞ্চলের সবগুলো নদী আসলে হাওরটা একটা বেসিনের মতো, চারপাশে উঁচু পাহাড়ি এলাকা, মাঝখানে নিচু, নদীগুলো নেমে এসছে। তো এগুলো ভরে গেছে, পানি ধারণ ক্ষমতা কমে গেছে। আবার আমরা অভ্যন্তরীণভাবে যে বালু উত্তোলন করি নির্বিচার, কোনো নিয়ম না মেনে, সেটার কারণে নদীগুলোর যে কাঠামো সেটাও নষ্ট হয়ে গেছে। আপনি পিয়াইন নদীর ক্ষেত্রে দেখবেন যে মনে হবে যে আচ্ছা এটা একটা বালুর মাঠ বোধহয়, কিন্তু আসলে এটা একসময় খুব খরস্রোতা নদী ছিল। সারিগোয়াইন নদীর ক্ষেত্রেও একই কথা। এই জায়গাগুলোতে এখন বন্যা দেখা দিচ্ছে যে ভরাট হয়ে গেছে, আবার পানি ধারণ ক্ষমতা চলে গেছে, আবার হচ্ছে যখন আপনার বালু উত্তোলনের কারণে নদীগুলো নষ্ট হয়ে গেছে দুইটা দিক থেকে। তৃতীয় যে দিকটা বলা দরকার আপনার, যে হাওরের ফসল রক্ষা বাঁধ আছে, এই সিস্টেমটা আমাদের আগে 1000 বছর ধরে কৃষকরা নিজেরা করতো। তো পরে এটা সরকারিভাবে করা হয়। সরকারিভাবে যে করা হয় সেখানে নিয়ম হচ্ছে 28 ফেব্রুয়ারির মধ্যে আপনার সমস্ত বাঁধের কাজ শেষ হয়ে যেতে হবে। এবার সেটা হয় নাই। গত বছরের যে যেহেতু বন্যা হয় নাই, সেখান থেকে একটু সম্ভবত রিল্যাক্স ছিল, তারপর একটা ট্রানজিশন পিরিয়ড গেছে অন্তর্বর্তী সরকারের সময়, নানা অস্থিরতার কথা আপনি জানেন। তো ফলে ওই ফসল রক্ষা বাঁধের কাজটা ঠিকমতো হয় নাই। আবার এটা যে নিয়ম মেনে করা দরকার, মানে আপনি 50 মিটার দূর থেকে মাটি আনতে হবে, এটা হচ্ছে নিয়ম এই বাঁধগুলো করার জন্য। কিন্তু এখন যেটা করা হয় যে একেবারে গোড়া থেকে তুলে নেওয়া হয়, তো ফলে ওই বাঁধটা টেকসই হয় না। এই বাঁধটা যদি ঠিক মতো হতো, ফেব্রুয়ারির মধ্যে যদি করা হতো, এর জন্য সরকারের বরাদ্দ ছিল, এটা স্থানীয় কমিটি গঠন করা আছে, পানি উন্নয়ন বোর্ডের তদারকি আছে, কিন্তু বাঁধের কাজটা ঠিক মতো হয়নি, সময় মতো হয়নি, ঠিক মতো হয়নি, অনিয়ম হয়েছে। সেটাও একটা এই বন্যার ক্ষেত্রে ভূমিকা রাখছে। যদি বাঁধটা ঠিক থাকতো অন্তত, তাহলে এই পানি হাওরে ঢোকার কথা না। এবার আমরা যেটা দেখেছি যে আবহাওয়া বিভাগ থেকে বিশেষ করে যেটি সতর্ক করা হয়েছে যে এবার বজ্রঝড় বৃষ্টি এগুলো বেশি হওয়ার কথা এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে, এবং এরই মধ্যে তো তার লক্ষণ এবং সেটার প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। আপনার যদি কোনো সুপরামর্শ থাকে এই বিষয়ে। এইটা আবহাওয়াবিদরা এখন বলছেন এটা আমাদের অনেক উন্নত হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে সরকারি যে আবহাওয়া দপ্তর তার বাইরেও বেসরকারিভাবে অনেকে এখন এটা ফোরকাস্ট করেন, পূর্বাভাস দেন, সেটা একটা ভালো আমরা জানতে পারতেছি। আবার একই সঙ্গে দীর্ঘমেয়াদে চিন্তা করার ব্যাপার আছে। বজ্রঝড়ের কথা বলা হচ্ছে যে বেশি হবে। এগুলো সব বাড়বে। আপনার সুপার এল নিনো চলছে এখন, এটা 2023 সালে 27 সাল পর্যন্ত সাধারণত এল নিনোর প্রভাব থাকে, যে আচ্ছা আপনার ঝড় বেশি হবে, বন্যা বেশি হবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, কালবৈশাখী হবে, এগুলো থাকে। কিন্তু এখন যেটা চলছে যে সুপার এল নিনো, মানে এটা আরও অনেক বেশি হবে। তো আমাদের জাতীয়ভাবে এই প্রস্তুতি রাখা দরকার যে আমাদের যতখানি কালবৈশাখী সেটার চেয়ে মাত্রাগত বেশি কালবৈশাখী হবে, যতখানি বৃষ্টি মাত্রাগতভাবে একটু বেশি বৃষ্টি হবে, যতখানি বন্যা সাধারণত হয় এই বন্যা এর চেয়ে বেশি হবে। আপনার গত বছর মনে আছে বন্যার কথা, তার আগের বছর। তো সেইটা প্রস্তুতি রাখতে হবে যে এটা বৈশ্বিকভাবে চলছে, সেই প্রস্তুতি রাখা দরকার। একই সঙ্গে অভ্যন্তরীণভাবে আমরা যদি এই বাঁধগুলো ঠিকমতো না করি, যদি নদীগুলো সচল না রাখতে পারি, তাহলে এই ধরনের দুর্যোগ এবং দুর্যোগের জেদ ধরে কৃষকের স্বপ্নভঙ্গ হওয়া, জাতীয় উৎপাদন ব্যবস্থা বিঘ্নিত হওয়া, এগুলো হতে থাকবে। আপনি যেমন বলছিলেন দুর্যোগগুলোর কথা, যেমন বজ্রপাতে মৃত্যুর খবর আমরা দেখছি, আমরা অনেক বেশি দেখছি এখন, সেটি হচ্ছে যে এই যে বিশেষ করে পানির সময় তখন অনেক বেশি ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে, পানিতে ডুবে মৃত্যুর ঘটনা, বিশেষ করে শিশুরা এতে আক্রান্ত হচ্ছেন বেশি। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বলেন যে আসলে সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত বিশেষ করে প্রস্তুতি নিয়ে। দেখুন, পানিতে ডুবে মৃত্যুটা এটা আমরা একটা নীরব মহামারীর মতো, আমরা এটা হয়তো একটা হাহাকার করি, আমরা শুনে আফসোস করি, কিন্তু এইটা হিসাবটা দেখলে বোঝা যায় যে আপনার বছরে 14,000 মৃত্যুর ঘটনা ঘটে পানিতে ডুবে। এটা কিন্তু বিরাট ঘটনা। বছরে 14,000 মানে প্রতি মাসে আপনার গড়ে 1,000-এর বেশি। প্রতি মাসে গড়ে 1,000 যদি হয়, তার মানে প্রতিদিন আপনার হচ্ছে প্রায় 4 জনের কাছাকাছি মৃত্যু হচ্ছে। তার মানে এটা একটা বড় ঘটনা, সবগুলো হয়তো সংবাদ মাধ্যমে আসে না। আর এর মধ্যে 97% হচ্ছে শিশু যারা পানিতে ডুবে মারা যায়। এই শিশুরা অনেক সময় ছোট থাকে। আপনি দেখবেন যে এইবার ঈদের সময়, এইবার মার্চের 14 থেকে 28 মাসে ঈদের ছুটি ছিল, এই 14 দিনে 50 জন শিশু মারা গেছে পানিতে ডুবে। তার আগের বছরও একই সময় ঈদের ছুটিতে 49 জন শিশু মারা গেছে। এই শিশুদের একটা অংশ হচ্ছে বেড়াতে যায়, তারা হয়তো ঢাকা শহরে বেড়ে ওঠে, কিন্তু ঈদের ছুটিতে দাদাবাড়ি নানাবাড়ি বেড়াতে যায়, সেখানে গিয়ে পানি দেখে। এখন
যে ফ্লাশ ফ্লাড চলছে যে 7টা জেলায়, 6-7টা জেলায়, সেখানে কিন্তু এই হারটা বাড়বে, শিশুরা সব যাবে। তো সেটা নজরদারি তো একটা রাখা দরকারই, কিন্তু একই সঙ্গে জাতীয়ভাবে নীতি নেওয়া দরকার। আপনার হয়তো মনে আছে যে 2015 সালে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করেছিল যে প্রত্যেকটা স্কুলে সাঁতার শেখানো বাধ্যতামূলক। যদি স্কুলের পাশে পুকুর না থাকে তাহলে উপজেলা পরিষদের পুকুরে নিতে হবে, জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে তাদের যেখানে যেখানে স্থাপনা আছে সেগুলোতে যেতে হবে। সেই পরিপত্র জারিটাই শেষ, এটার বাস্তবায়ন হয়নি। গত 10 বছরে আমি এটার কোনো অগ্রগতি দেখি না। প্রতিবার যখন শিশু মৃত্যুর ঘটনা ঘটে, পানিতে ডুবে কোনো পরিসংখ্যান বের হয়, তখন এটা নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে। আমরা যে পরিপত্র জারি করেছিলাম শিক্ষা মন্ত্রণালয়, সেটার কি হয়েছে, সেটা আর হয়নি। আবার শিশুদের দিক থেকেও আপনি যদি খেয়াল করেন যে জেলা শহরগুলোতে পর্যন্ত পুকুর সব নাই হয়ে গেছে। মানে এটা আমরা বিচ্ছিন্নভাবে যদি দেখি তাহলে একরকম, দেখতে হবে সামগ্রিকভাবে যে শিশুকে তো সাঁতার শেখার জন্য পর্যাপ্ত পুকুর লাগবে। প্রত্যেক স্কুলে পুকুর আছে এই নিশ্চয়তা আমরা এখন দিতে পারি না। জেলা শহরের পুকুরগুলো সব ভরাট হয়ে গেছে। এমনকি আপনি উপজেলা সদরে আমি জানি যে সেখানে অনেক উপজেলা সদর আর পুকুর নাই, সবগুলো ভরাট করে ভবন হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়েছে। তো সেখান থেকে এটা শিশুদের সাঁতারের জন্য সময় বের করা দরকার। স্কুল এবং সরকার এবং পরিবার থেকে এটার জন্য সময় মনোযোগ দেওয়া দরকার। একই সঙ্গে আপনার সাঁতারের জন্য স্থাপনাটা লাগবে যেখানে সে শিখবে। এটা হচ্ছে যে সাঁতার শেখার বয়স যাদের হয় তাদের জন্য প্রযোজ্য। সাঁতার শেখার বয়স হওয়ার আগেও আমরা দেখি যে সেই 5 বছর বয়স পর্যন্ত যাওয়ার আগেই অনেক শিশু ডুবে মারা যায়। সেই জায়গায় একটা নজরদারির কথা, পারিবারিক সতর্কতা এবং নজরদারির বিকল্প নেই। কারণ সমাজভিত্তিক একটি ছোট শিশু যারা, তাদেরকে তো আসলে সরকার চাইলেন তারা এটা ব্যবস্থা নিতে পারবে না। সরকার যেটা আমাদের জাতীয় বাজেট সামনে ঘোষণা হবে, আপনি যদি সেটাকে লক্ষ্য রেখে এই ক্ষেত্রটাকে ধরে কিছু বলতে চান। বাজেট থেকে যেটা হওয়া দরকার যে এই শিশু মৃত্যুর হার এবং ঘটনাগুলোকে মনোযোগে নিয়ে জাতীয় বাজেটে এই বরাদ্দ বাড়ানো দরকার। আমি মনে করি যে এই শিশুদের যে সাঁতার শেখানোর শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব, সেখানে বরাদ্দ দেওয়া দরকার, এরা যাতে সাঁতার শেখাতে পারে। ক্রীড়া সংস্থাগুলোকে, জেলা এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থা আছে, সেখানে বরাদ্দ বাড়ানো দরকার যে সাঁতার শেখার জন্য আলাদা করে তারা যাতে বরাদ্দ পায়। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে পরিবার এবং সমাজ ভিত্তিক সেইসব কিছু বাজেট রাখা দরকার যাতে সামাজিক সচেতনতা বাড়ানো যায়। মানে পরিবারগুলোকে সমাজে গিয়ে যাতে ভলান্টিয়ার বা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন সংগঠনগুলো এটা কাজ করতে পারে, এই বরাদ্দ দেওয়া দরকার। আমরা শিশুদের নিয়ে যখন কথা বলছি তখন দেখছি যে একটি সংবাদ শিরোনাম হচ্ছে হামের পর নিউমোনিয়া ও অপুষ্টির শিকার শিশুরা। হামে প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা এখনও ঘটছে এবং আমরা তো গেল দিনও সংবাদ শিরোনাম দেখলাম যে এটি বেড়ে চলেছে। দেখুন, হামের মৃত্যুর ঘটনাটা যেমন আপনার হলো বেদনাদায়ক, একই সঙ্গে বিক্ষোভ জাগানিয়া। হামের এই মৃত্যুর এই ঘটনা আমাদের এই শিশুদের প্রাপ্য ছিল না। এটা আপনি জানেন যে আমাদের একটা টিকা পদ্ধতি আছে, এটা প্রতিষ্ঠিত হয় সেই 80-র দশক থেকে, এবং আমাদের টিকা পদ্ধতিটা বিশ্বব্যাপী প্রশংসিত ছিল যে আমরা 6টা রোগের টিকা দেই। এর মধ্যে হামও ছিল। আমরা পোলিও নির্মূল করেছি দেশ থেকে, অন্যান্য টিকাগুলো আছে। দুর্ভাগ্যবশত 24 এবং 25 সালে এই হামের টিকাটা ঠিকমতো দেয়া হয়নি, এবং অন্তর্বর্তী সরকারের আমাদের সমালোচনা করতেই হবে যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমন একজন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, উনি 18 মাসে কোনো কাজ করেননি। হাম শুধু না, কোনো ক্ষেত্রেই কোনো কাজ করেননি। তো ফলে টিকা ব্যবস্থা যেটা, এটা গত 2 বছরে ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ইউএসএইডের বরাদ্দ ছিল এই হামের টিকা এবং অন্যান্য টিকার ক্ষেত্রে, সেটা বরাদ্দটা চলে গেছে। কিন্তু ইউএসএইডের টাকা প্রত্যাহার হয়েছে বলে তো আমরা বসে থাকবো না। মারা যাচ্ছে তো আমাদের শিশু, ইউএসএইডের শিশু তো আর মারা যাচ্ছে না। তাহলে সরকারের উচিত ছিল 24 এবং 25 সালে এই যে টিকা ব্যবস্থা, হামের টিকা সহ, সেটাকে অব্যাহত রাখা যে কোনো মূল্যে। শিশুর জীবনের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। এখন তার পরিণামটা আমরা ভোগ করতেছি। এটা ঠিক যে এর মধ্যে কিছু আছে যাদের হলো টিকা দেওয়ার বয়স হয়নি, কিন্তু আপনার যদি পূর্ণাঙ্গ টিকা ব্যবস্থাটা থাকে, এই হারটা অনেক কম হতো, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ত। এর পরিণতিটা হচ্ছে এটা আর হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে এটা ঠিক করতে হবে, এবং হাসপাতালগুলোতে হামের চিকিৎসার যাতে বিশেষায়িত ব্যবস্থা থাকে, যেহেতু এটা একটা মহামারীর মতো
হয়েছে। তো সেই জন্য আপনার হাসপাতালে ব্যবস্থা থাকতে হবে এবং অন্যান্য টিকাগুলোর ব্যবস্থা করতে হবে। শিশুরা তো একটু নাজুক থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপেক্ষাকৃত কম থাকে আমাদের তুলনায়। তো তাদের ব্যাপারে বিশেষ ব্যবস্থা নিতে হবে, কারণ শিশুরাই হচ্ছে বাংলাদেশ। আপনি আমি তো একটা লাইফ স্প্যানের পরে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তারা বাংলাদেশের উৎপাদন, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। এই শিশুদেরকে যদি আমরা হামের মতো প্রতিরোধযোগ্য রোগে হারিয়ে ফেলি, এর চেয়ে দুর্ভাগা জাতি আর কেউ হতে পারে না। আমরা শিরোনাম দেখছিলাম আয় ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট। এটি বিশেষ করে জ্বালানি তেলের সংকট শুরু হওয়ার পরই আমরা এই ধরনের শিরোনাম বেশি দেখতে পাচ্ছি, যে পণ্যমূল্যে যে প্রভাবটি পড়েছে। আপনি দেখবেন যে বাজারে এখন 5 টাকার নোট আপনি পাবেন না। আমি গতকাল আমার এক বন্ধুর সঙ্গে কথা বলতেছিলাম যে 10 টাকার নোট পাওয়া যাচ্ছে না, রিক্সাওয়ালার কাছে নাই, আমার কাছে নাই, বন্ধুর কাছেও নাই, বড় নোট আছে 10 টাকা। তার মানে যখন ছোট নোট হারিয়ে যায় বাজার থেকে, 1 টাকা 2 টাকা তো আগেই এখন নাই, 5 টাকা 10 টাকা এখন দেখবেন সংকট হয়েছে। তার মানে ছোট নোট হারিয়ে যাওয়ার অর্থ হলো মূল্যস্ফীতি কতটা উঁচু হয়ে গেছে, মূল্যস্ফীতি কতটা বেড়েছে। গত কোভিডের সময় থেকে মূল্যস্ফীতি যে বাড়ছিল সেটা কিন্তু আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। গত 2 বছরে এটা আরও অনেক বেড়ে গেছে। এখন জ্বালানির যখন সংকট হয়েছে, আমাদের যে এখনকার অর্থনৈতিক ব্যবস্থা, তাতে জ্বালানিটা সব কিছু থেকে করে, পণ্য, পরিবহন, বাজার সবগুলো। যেহেতু জ্বালানি সংকট, এটা মানুষের পাম্পের জ্বালানি সংকট মানুষের হাড়িতে গিয়ে ঢুকছে। তো আপনার কোনো পরামর্শ থাকলে যদি বলেন। এইটা জ্বালানি ব্যবস্থাটা চালু করতে হবে, বাজার নজরদারি করতে হবে, কারণ এই মানুষের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে হলে অতি মুনাফা, মধ্যস্বত্বভোগী তাদের ভাগটা কমিয়ে আনতে হবে, যাতে ভোক্তারা ঠিকমতো পায় এবং উৎপাদকরা তাদের পণ্যের দাম পায়। এই দুটার মধ্যে আমরা যদি ব্যবধান কমিয়ে আনতে পারি, মধ্যস্বত্বভোগী এবং দালাল ফরিয়াদের বাদ দিয়ে, তাহলে কিছুটা সংকট মোকাবেলা করা যাবে। অনেক অনেক ধন্যবাদ জনাব শেখ রোকন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত আলোচক যেটি বলছিলেন, আমরা শুরু করেছিলাম পানিতে ডুবে যাওয়া কৃষকের ফসলের ক্ষেত নিয়ে। সেখান থেকে শুরু করে শিশু মৃত্যু থেকে শুরু করে আমাদের যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে আমাদের সম্মানিত আলোচক যেটি বললেন যে আসলে যত্নশীলতা প্রয়োজন। পরিবার থেকে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবার এই সমস্ত বিষয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা, পাশাপাশি ব্যবস্থাপনা উন্নত করা এবং সমাজে কোনো অসাধু তৎপরতা বা অবজ্ঞা, অবহেলা যাতে না থাকতে পারে, সেজন্য সবাই সবার জায়গা থেকে তৎপর ভূমিকা রাখার সুপারিশ তিনি করেছেন। আমরা আশা করি আমাদের সবার মধ্যে এবং আমাদের নীতি নির্ধারকদের মধ্যেও তার এই বার্তা পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি এ পর্যন্তই।